তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। এই ভিডিওতে ক্লাস 8-এর থার্ড সামেটিভ টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার অঙ্কের একটি মডেল কোশ্চেন সেট উত্তর সহ আলোচনা করব। দেখো, এই সেটের প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই মন দিয়ে লক্ষ্য করবে। এই প্রশ্নগুলোই আমরা সলভ করব। দেখে নাও প্রশ্নগুলো একবার। ওকে, ক্লাস 8-এর থার্ড সামেটিভ টেস্টের নাম্বার থাকবে অঙ্কে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এবার একের যে প্রশ্ন রয়েছে দেখো, নিচের প্রশ্নের উত্তর দাও। 6টি প্রশ্ন, 6 নম্বর, অর্থাৎ 1 নম্বরের শর্ট প্রশ্ন। একের 1 নম্বর, 121 সংখ্যাটিকে কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণ ঘন হবে। একদম ইজি একটা ম্যাথামেটিক্স। প্রথমতই 121 সংখ্যাটা লেখো। দেখো, এটা আমরা 11 গুণ 11 করতে পারি, অর্থাৎ 11 এবং 11কে গুণ করলে আমরা কত পাচ্ছি? 121। কিন্তু এখানে বলেছে দেখো যে পূর্ণ ঘন। ঘন বলতে কি বলো তো? 3, অর্থাৎ পাওয়ার হতে হবে আমাদের 3। কিন্তু এখানে কত আছে? এখানে দেখো 11 কটা আছে? এখানে একটা, এখানে একটা, দুটো 11 আছে। কিন্তু আমাদের লাগবে কি বলো তো? 3টে 11 লাগবে, অর্থাৎ 11 গুণ 11 গুণ 11, অর্থাৎ 11-র উপর আমাদের 3 লাগবে। তাহলে কটা 11 শর্ট আছে? অবশ্যই আমরা বলতে পারি যে এখানে একটা 11 শর্ট আছে, অর্থাৎ কম আছে। তাহলে আমাদের লিখতে হবে কি বলতো, যে এই যে 121 সংখ্যাটি রয়েছে, এই সংখ্যাটিকে আমাদের কি দিয়ে গুণ করতে লাগবে? 11 দিয়ে। কোন কোন সংখ্যাটা শর্ট আছে? দেখো 11 সংখ্যাটা কিন্তু শর্ট আছে, অর্থাৎ একটা 11 কম আছে। তো লিখতে হবে 121 সংখ্যাটিকে 11 দিয়ে গুণ করতে হবে, গুণ করতে হবে। বাস, এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। ভালো করে চলো আরেকবার বুঝি। এখানে 121 মানে কি? দুটো 11, তাই তো? কিন্তু এখানে বলেছে পূর্ণ ঘন। পূর্ণ ঘন বলতে পাওয়ার হতে হবে 3, অর্থাৎ পাওয়ার হতে হবে আমাদের 3, কিন্তু এখানে পাওয়ার আছে আমাদের কত? 2। তাহলে আমাদের কত শর্ট আছে? একটা 11 শর্ট আছে। এই একটা 11ই হবে আমাদের উত্তর। অর্থাৎ আর একটা 11 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের 3টে 11 চলে আসবে, আর 3টে 11ই কিন্তু পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে। বুঝতে পারলে তো? একদম সোজা। এরপর চলো পরের অঙ্কটা করি। বলছে 80 টাকা 10% ইকুয়ালস টু কত টাকা হবে? একদম সোজা প্রশ্ন। দেখো এইভাবে করব। 80 টাকার, টাকা দেখো, টাকার দেখো লাস্টে র আছে না? টাকার মানে কি বলো তো? টাকার মানে হচ্ছে গুণ, মনে থাকবে? টাকার মানে কি? গুণ। এবার 10% বলতে এখানে একটা 10 লেখো, আর এই দেখো পার্সেন্টেজ চিহ্ন আছে না? এই পার্সেন্টেজ চিহ্নটাকে আমরা তুলে দেবো। তাহলে নিচে আমাদের কি আসবে? একটা 100 আসবে। বুঝতে পারলে? যেরকম 5% মানে কি হতে পারে? 5/100 হতে পারে। বুঝতে পারলে তো? 10% মানে কি হবে বলো? 10% মানে হবে হচ্ছে 10/100। এই তো হচ্ছে লজিক। তাহলে আমাদের এখানে 100 হলো। এবার এখানকার শূন্য এখানকার শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো। তাহলে উপরে আমাদের কত আছে? দেখো 8 আছে, অর্থাৎ 8 টাকা হবে আমাদের উত্তর। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এই ধরনের যদি প্রশ্ন আসে যে 80 টাকার, 50 টাকার, তাহলে আমরা কী লিখবো? টাকার জন্য আমরা কী করবো? গুণ চিহ্ন দেবো। আর এখানে যে 10% আছে, 10-এর নিচে কী করবো? একটা 100 নিয়ে আসবো, শূন্য শূন্য কেটে দেবো। দেওয়ার পর আমাদের যে সংখ্যাটা আসবে সেটাই কিন্তু আমাদের উত্তর হবে। একদম সিম্পল একটা কনসেপ্ট। এবার যদি তোমাদের পরীক্ষায় 50% দেয় তাও করতে পারবে, যদি দেয় 100% তাও করতে পারবে, 90% যা দিক না কেন এই নিয়মে কিন্তু করতে পারবে। এই প্যাটার্নের অঙ্ক কিন্তু এই নিয়মে করতে পারবে। একদম সোজা একটা প্যাটার্ন। চলো আমরা চলে আসছি পরের অঙ্কটাতে। একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 45 ডিগ্রি হলে তার বাহু সংখ্যা কত হবে? দেখো, এক্ষেত্রে বাহু সংখ্যার যে সূত্রটা রয়েছে আমরা এইভাবে লিখতে পারি যে বাহু সংখ্যা হবে, কি লিখবো বলো তো? দেখো 360 ডিভাইডেড বাই আমরা লিখবো 45 ডিগ্রি। হয়ে গেল। এখানে বাহু সংখ্যা বলতে তুমি এন চিন্তা করতে পারো। বুঝতে পারলে তো? তাহলে এন দিয়েও কিন্তু আমরা এটা লিখতে পারি, অর্থাৎ বাহু সংখ্যা আমরা এন ধরলাম। তাহলে এটার মান কি হবে? প্রথমত চলো 5 দিয়ে কাটি। দেখো 5 নং 45 আমাদের হয়, তাই না? আর এটা 5 দিয়ে কাটলে কত হবে? দেখো 5 7 35। তারপরে কি হবে? দেখো 2 শূন্য মানে দুবার হবে। এবার দেখো আমরা এই 72টাকে 9 দিয়ে কাটবো, 8 নং 72, অর্থাৎ আমাদের উত্তর বেরোচ্ছে কত? 8, অর্থাৎ বাহু সংখ্যা হবে 8টি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি করলাম? প্রথমত 360 ডিগ্রিকে এই যে বহিকোণ আছে 45 সেটা দিয়ে ভাগ করব। ভাগ করলে আমাদের যেটা আসবে সেটাই কিন্তু আমাদের উত্তর। বুঝতে পারলে? একদম সোজা একটা নিয়ম। এই ধরনের অনেক অঙ্ক হতে পারে। 45 ডিগ্রির বদলে 35 ডিগ্রি হতে পারে, 18 ডিগ্রি হতে পারে, আর অন্যান্য ডিগ্রি হতে পারে। দেওয়ার পরে বলবে যে ক্ষেত্রে কি বহুভুজ আঁকা সম্ভব? যদি দশমিকে না আসে তাহলে সম্ভব, আর যদি দশমিক আসলো তাহলে কিন্তু সম্ভব না।
এবং এক্ষেত্রে বিভিন্ন টাইপের কোণের মাপ দিতে পারে, 60 ডিগ্রি দিতে পারে, 30 ডিগ্রি দিতে পারে, নিয়ম কিন্তু আমরা এটাই ফলো করবে। এবং এর পাশাপাশি আমাদের এই প্রশ্নটা কিন্তু এরকমও ঘুরিয়ে দিতে পারে যে কোনো একটা সুষম বহুভুজের বাহু সংখ্যা যদি 8 হয় তাহলে তার কোণের মান কত, বহিঃকোণের মান কত। তখন আমরা শুধুমাত্র রিপ্লেস করে দেবো, 45-এর বদলে 8 দিয়ে ডিভাইড করে দেবো, যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? এবার চলো নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি। বলছি দেখো 9x² এবং 10ab² এর গসাগু কত হবে। প্রথমে দেখো প্রথম সংখ্যামালাতে কি আছে, 9x² আছে, এটা হচ্ছে প্রথম সংখ্যামালা গেল। আর দ্বিতীয় সংখ্যামালাতে দেখো 10ab²। এবার গসাগু মানে কি, গসাগু মানে এদের মধ্যে কি মিল আছে। দেখো এর মধ্যে 9 আছে, এর মধ্যে তো 9 নেই, তাহলে এটা তো মিললো না। এখানে x² আছে, এখানে তো x² নেই, তাহলে এটাও মিললো না। এখানে y³ আছে, এখানে দেখো y³ নেই, অর্থাৎ কোনো সংখ্যায় কিন্তু এখানে মিলছে না। যেহেতু কোনো সংখ্যায় মিলছে না, তার জন্য আমরা লিখবো যে নির্ণীয় গসাগু। তো আমাদের কিছু যেহেতু মিললো না, তার জন্য আমাদের গসাগু হবে 1। এটাই কিন্তু আমাদের কমন ডিভিসার, অর্থাৎ নির্ণয় গসাগু আমাদের কি হলো, 1 হলো। যখন কোনো সংখ্যা মিলবে না তখন গসাগু হবে 1। যেরকম ধরো একটা সংখ্যা দিতে পারি যে x², তারপরে দিলাম ধরো p, এরকম একটা সংখ্যা দিলাম। আর একটা সংখ্যা দিলাম সাপোজ ধরো a, তারপরে দিলাম b²। এই ক্ষেত্রে দেখো কোনো কিছু মিলছে না, তার জন্য এই ক্ষেত্রেও কিন্তু গসাগু হবে 1। অর্থাৎ যখন কিছুই মিলবে না তখন আমরা গসাগু করে দেবো 1, মনে থাকবে? আচ্ছা চলো নেক্সট অঙ্কেতে যাচ্ছি। দেখো x - y² প্লাস x প্লাস y² হলে xy এর মান কত। একদম সোজা একটা অঙ্ক, আমরা কি করবো বলো তো, এটাকে ভেঙে দেবো। দেখো এটাকে যদি ভেঙে দিই তাহলে আমাদের কি লিখতে পারি, এখানে লিখবো দেখো x² - 2xy প্লাস লিখবো কি বলো তো y²। আর এদিকে দেখো এই সংখ্যাটাকে যদি ভেঙে দিই তাহলে আমাদের এখানে বেরোচ্ছে কি x² প্লাস 2xy প্লাস লিখবো কি বলো তো y²। মনে আছে যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, সূত্রতে কি বলো a², তারপরে কি হয় 2ab প্লাস হয় b²। কোনটা বলো তো সূত্রটা, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এই সূত্র থেকে কিন্তু আমরা এখানে ভাঙলাম, মনে থাকবে তো? আচ্ছা এবার আমরা বা দিয়ে লিখি যে এটা হচ্ছে সূত্র, এই সূত্রটা দিয়ে আমরা এটাকে ভাঙলাম। আরেকটা মাইনাসের সূত্র, মাইনাস হলে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা করি তাহলে আমাদের কি আসছে দেখো x², তারপরে লিখবো y², তারপরে লিখবো দেখো এই যে x² আছে এদিকে নিয়ে আসো, x² হয়ে গেল, এটা মাইনাস হয়ে যাবে। আর এটা এদিকে আসলে কি হবে দেখো -y² হবে। আর এখানে দেখো একটা -2xy আছে, -2xy লিখে দাও। আর এই যে 2xy এটা যদি এইদিকে চলে আসে সমান সমান এদিকে, তাহলে এটাও কি হয়ে যাবে -2xy হয়ে যাবে। আর এদিকে কিছুই নেই, অর্থাৎ শূন্য, এদিকে তো আর কিছু পড়ে থাকলো না, শূন্য। এবার দেখো x² y² এগুলো সব কেটে যাবে, তাহলে এই সংখ্যাটা থাকলো। দেখো এখানে দুটো আছে, এখানে দুটো আছে, 2 আর 2 কত হবে, 4xy হবে। সামনে কি আছে, এখানে আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, তার জন্য এখানে এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 0। এবার বাদিয়ে লিখবো কি বলতো xy = লিখবো 0/4, মাইনাসটা তুমি এখানে লিখতেই পারো, তাহলে এটা কি হয়ে যাবে 0। অর্থাৎ আমরা বলতে পারি যে xy এর মানটা আমাদের কি আসছে বলতো, xy = আসছে আমাদের 0। এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। অর্থাৎ এখানে xy এর মান কত, xy এর মান হচ্ছে 0। একদম কনসেপ্ট ক্লিয়ার হলো? চলো পরের অঙ্কেতে আমরা যাচ্ছি। তাহলে xy এর মান 0 হলো। নেক্সট দেখো ছক কাগজে মূলবিন্দুর স্থানাঙ্ক কত হবে। এখানে বলছে 0 0, কিন্তু কেন হবে, দেখো ছক কাগজ আমরা এইভাবে আঁকতে পারি। এই সাইডটা আমরা x চিন্তা করলাম, আর এই সাইডে আমরা লিখলাম x ড্যাশ, তাই তো। এটাকে ধরবো হচ্ছে y, এটাকে ধরবো হচ্ছে কি y ড্যাশ। এটা হচ্ছে কি, এটা প্লাস সাইড x এর, এটা মাইনাস সাইড x এর। আর এটা কি, এটা হচ্ছে মাইনাস সাইড y এর, এটা হচ্ছে প্লাস সাইড y এর। দেখো এখানে দুটো রেখা, অর্থাৎ এই যে x এবং y কোথায় ছেদ করছে, এখানটায় ছেদ করছে। চলো কালার চেঞ্জ করে দিই, বুঝতে সুবিধা হবে। দেখো এখানে ছেদ করছে, এই যে বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্ক কি হয় 0,0। আর এই বিন্দুটাকেই বলা হয় কি বলতো, মূল বিন্দু বলা হয়। তার মানে মূল বিন্দুর স্থানাঙ্ক কি হবে আমাদের 0 0 হবে। একদম কনসেপ্ট ক্লিয়ার হলো? চলো নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি। নিচের প্রশ্নের উত্তর দাও। দেখো 2 নম্বর করে রয়েছে উৎপাদক x⁴ - 1 উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা কি করবো বলতো, এই যে x⁴ - 1 এটাকে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে লক্ষ্য করো তুমি, এখানে দেখো এখানে এই যে আছে সংখ্যাটা, এখানে 2 1 আছে একটা, এখানে 2 আর 2 গুণ করলে কত হবে, অবশ্যই 4 হবে। অর্থাৎ আমরা x⁴ - 1 কে এইভাবে কিন্তু লিখতে পারি। আর 1 মানে কি, 1 এর স্কোয়ার করলে সেটা 1ই হয়, তাহলে 1 এর জায়গায় আমরা কি করলাম 1² লিখলাম। এবার এটা একটা সূত্র হয়ে গেল, সেই সূত্রটা কি a² - b² এর সূত্র হয়ে গেল, তাই না। সেই a² - b² এর সূত্র যদি আমরা ভাঙি তাহলে আমাদের কি হয়, একটা হয় a + b, আর একটা কি হয় বলো তো a - b হয়। বুঝতে পারলে তো? তো সেই আকারে আমরা এটা লিখলাম। এবার এই পার্টটা তো আর কোনো সূত্র যাচ্ছে না, আমরা এই পার্টটা এরকমই রেখে দিলাম। এই দেখো এই যে পার্টটা আছে এটাকে আবার আমরা আরেকটা সূত্রে ভাঙতে পারি, সেটা কি, সেই একই সূত্র a² - b² এর সূত্র। তো সেই সূত্রতে ভাঙলে কি হবে, a + b হবে,
আর এদিকে আমাদের হবে a মাইনাস বি। দেখো নিচে আমরা কিন্তু তাই করলাম, বাস এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল, একদম সোজা ছিল। চলো আমরা পরের অঙ্কে যাচ্ছি। দেখো আছে 1225 সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। প্রশ্নটা দেখলে এবার আমরা উত্তর লিখবো। দেখো 1225 লিখলাম, 5 দিয়ে ভাগ করলাম, তাহলে কত আসবে বলো তো? 245 আসবে। 245কে আবার আমরা কি করবো? একটা 5 দিয়েই করবো। তাহলে আমাদের কি আসছে দেখো 49 আসছে। 49কে 7 দিয়ে দিলে কত হবে? 7 7 49। অর্থাৎ এই যে 1225 সংখ্যাটাকে এবার আমরা ভাঙতে পারি এইভাবে। দেখো 5 গুণ 5, 5 গুণ 5, 7 গুণ 7, 7 গুণ 7 লিখলাম। তাহলে আমাদের 5 কটা আসছে? দুটো 5 আসছে। 7 কটা আসছে? দেখো 7ও দুটো আসছে, তাই লিখলাম 5 × 7 লিখলাম আমরা এখানে। এবার লক্ষ্য করো, দেখো 5 আর 7, এখানে দেখো 5 আর 7-এর বাইরে যে এই যে স্কোয়ারগুলো আছে এটাকে কমন নিয়ে বাইরে এখানে লিখে দিলাম আমি। তাহলে 5 আর 7-এর গুণ হলো। তাহলে 5 7টা কত? 5 7টা 35। 35 কয়টা আছে? দুটো আছে, কিন্তু আমাদের পূর্ণ ঘন হতে গেলে কত লাগে? পূর্ণ ঘন হতে গেলে 3 লাগে। অর্থাৎ আমাদের 35-এর উপর কী লাগবে? কিউব লাগবে। বুঝতে পারছো তো? এবার 35-এর উপর যদি কিউব লাগে তাহলে 35 কটা হচ্ছে? অবশ্যই বলতে পারি 35 দুটো এখানে, আর একটা 35 আমরা এখানে লিখতে পারি। তাহলে কটা 35 লাগতেছে আমাদের? 3টা 35 লাগছে। আমাদের আছে কয়টা? দুটো 35 আছে। দেখো এই দুটো 35 আছে, আমাদের লাগবে কটা? আমাদের একটা 35 লাগবে। এই দেখো আমাদের একটা 35 লাগবে, এই একটা 35ই কিন্তু আমাদের উত্তর। তাই আমরা লিখবো এখানে যে 35 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণঘন হবে। বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। চলো পরের প্রশ্ন যাচ্ছি। এরপরে দেখো 3 নম্বর অঙ্ক, x² + 11x + 27 ভাগ বলছে x + 6, ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করো। খুবই সোজা একটা অঙ্ক। প্রথমত আমরা লিখবো দেখো x² + 11x + 27, এটাকে আমরা x + 6 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের এখানে লক্ষ্য করবে যে এই দেখো সংখ্যাটা এখানে আমরা কি দেখো একটা x দিয়ে গুণ করলাম, তাহলে এটাকে x দিয়ে গুণ করলে কী হবে? x² হবে, আর এটাকে x দিয়ে গুণ করলে হবে কি? 6 দেখো এই যেখানে 6 লিখলাম। এবার নিচে দেখো এখানে কিছু নেই, মানে এখানে মাইনাস সাইন, এখানে প্লাস আছে, প্লাসের বিপরীত মাইনাস। তাহলে এই পার্টটা সিমিলার, কেটে দিলাম। এদিকে দেখো 11 থেকে 6 গেলে আসবে 5x হয়ে গেল। আর এই যে 27টাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে আমাদের 5x আসলো + 27 আসলো। এবার আমরা এই সংখ্যাটাকে শুধুমাত্র একটা 5 দিয়ে গুণ করে দেবো। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5x। দেখো এই দেখো এখানে 5x লিখলাম। তারপর দেখো 5 আর 6 গুণ করলে কত হবে? 30। দেখো এই এখানে আমরা 30 লিখলাম। এবার নিচে একটা করে মাইনাস নিয়ে আসবো, তাহলে এই পার্ট সিমিলার কেটে গেল। আর এই পার্ট কাটার পরে কী হলো বলো তো? কাটবে তো না, 27 আর 30 আছে। 30-এর থেকে যদি আমরা 27 বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে? অবশ্যই আসবে 3। তো 3 আমরা লিখবো, কিন্তু এখানে সবথেকে বড় সংখ্যাকে 30। দেখো 30-এর আগে আছে মাইনাস, তার জন্য আমরা এখানে কী করে দেবো? একটা মাইনাস করে দেবো, অর্থাৎ -3 কিন্তু আমাদের চলে এলো। আর এটাই কিন্তু আমাদের ভাগ শেষ, আর এটা হচ্ছে কি আমাদের ভাগফল। তাহলে ভাগফল কত আসছে আমাদের? x + 5, আর লাস্টে পড়ে থাকছে কত? -3, অর্থাৎ ভাগ শেষ আমাদের কত হচ্ছে? -3। দেখো আমরা এটাই এখন লিখবো, ভাগফল x + 5 আর ভাগ শেষ হচ্ছে কি -3। একদম সোজা ছিল অঙ্কটা। চলো এরপরে আর একটা অঙ্ক দেখি। একটি বহুভুজের বাহু সংখ্যা 12টি, এই বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি কত? খুবই সোজা একটা অঙ্ক। দেখো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণ। আমরা এটা নিয়মে জানি, তাই না? আমরা পড়েছিলাম 12 নম্বর উপপাদ্য, যেটা তোমাদের বইয়ের 200 পৃষ্ঠাতে আছে। এই উপপাদ্যটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। একটা কথা বলি, তোমাদের অঙ্ক বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই সংক্রান্ত কিন্তু আমি একটি আপডেট ভার্সন ম্যাথমেটিক্সের সাজেশনও দিয়েছি, অবশ্যই খেয়াল করবে। ওখানে দেখবে 200 পৃষ্ঠাতে একটা উপপাদ্য রয়েছে, 12 নম্বর উপপাদ্য, মোস্ট ইম্পর্টেন্ট। সেই 12 নম্বর উপপাদ্যের কিন্তু আমরা অ্যাজুমশন বা রিজাল্টেন্ট পেয়েছিলাম। সেই রিজাল্টেন্ট কী ছিল? 2 × n-2 সমকোণ। বাস এই রিপোর্টটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। এখানে বাহু সংখ্যা কত বলছে? 12, অর্থাৎ n = কত? আমাদের 12 দেওয়া আছে, 12টি বাহু, তাই না? তাহলে আমরা লিখবো 12টি বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি। এই n এর জায়গায় শুধুমাত্র আমরা 12 বসিয়ে দিলাম। এই দেখো n ছিল, n এর জায়গায় আমরা 12 বসিয়ে দিলাম। তো 12 থেকে 2 বিয়োগ করলে কত হবে? হবে আমাদের 10, তাই না? এবার দেখো এই 10-এর সাথে কী করবো? আমরা 2 গুণ করবো। তাহলে 10 দুগুণে কত হবে? 20। অর্থাৎ আমি বলতে চাচ্ছি কি 2 × 10 × 90। তাহলে আমাদের এখানে কত থাকছে? 10 দুগুণে 20 × 90। দেখো এই দেখো 20 সংখ্যাটা এখানে লিখলাম, আর এই 90 সংখ্যাটা এখানে লিখলাম। তাহলে দেখো 9 দুগুণে কত? 18, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 1800 হয়ে গেল। এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। দেখো বলেছে 3x² + 14x + 8 উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে প্রথমত লিখবো 3x² + 14x + 8। এই 14 সংখ্যাটাকে 12 + 2 আকারে লিখলাম। তাহলে 12 আর 2 যোগ করলে 14 তো আমাদের হয়, তো সেটাই আমরা এখানে লিখলাম।
আচ্ছা, এরপরে কী হবে, আমরা এটাকে সেপারেট করে দেবো। দেখো 12x আর একটা 2x হয়ে গেল, আর এখানে 8 থেকে গেল। এবার 3x-এর থেকে দেখো 3x স্কোয়ার, এখান থেকে যদি আমরা 3x কমন নিই তাহলে আমাদের একটা x পড়ে থাকবে, থাকলো। আর এখান থেকে 12 থেকে 3x কমন নিলে একটা 4 পড়ে থাকবে, থাকলো। আর এখান থেকে একটা 2 কমন নিলে পরে এখানে একটা x আর এখানে একটা 4 থাকবে। তাহলে দেখো এই যে x + 4 এখানেও আছে এখানেও আছে, এটাকে আমরা কমন নিয়ে বাইরে লিখে দিলাম। তাহলে আমাদের পড়ে আছে একটা কি বলো তো 3x, বুঝতে পারছো তো? দেখো একটা 3x আমাদের এখানে পড়ে থাকবে, তাই তো? এই দেখো 3x পড়ে থাকলো, 3x লিখলাম, আর এখানে একটা 2 পড়ে আছে, এখানে 2 লিখলাম। বাস, এটাই কিন্তু আমাদের নির্ণয় উৎপাদক হয়ে গেল। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো নেক্সট প্রশ্ন আছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, নাম্বার রয়েছে 5 করে, 5 দুগুণ 10। আমাদের পাড়ার একটি পুকুর কাটতে হবে, 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে, 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার? তাহলে আমাদের দেখো পুকুরটা আমাদের কি বলেছে, 12 দিন মানে অনেকটা সময়। এবার বলছে না কম সময়, 8 দিন মানে কম, 12 তো বড় 8 তো ছোটো, তাহলে অল্প সময়ে কাটতে হবে, তাহলে আমাদের লোক সংখ্যাও বেশি লাগবে, তাই কি না? তো আমরা তাই লিখবো। দেখো সময় লিখলাম কি 12, লোক সংখ্যা লিখলাম 24, সময় লিখলাম 8, আমাদের এইবার লোক সংখ্যা বের করতে হবে। তো আমরা এক্স লিখলাম, পাশে কোশ্চেন চিহ্ন, কেন? আমাদের এই এক্সের মানটাই বের করতে হবে। তাহলে আমরা লিখবো সময় কমলে লোক সংখ্যা বাড়বে, অর্থাৎ একটা যখন কমছে তখন আর একটা বাড়ছে। দেখো এই দেখো এটা কি হচ্ছে, কমছে, আর এটা কি হচ্ছে, এটা বাড়ছে, অর্থাৎ অপোজিট ভার্সন, একটা কমছে আর একটা বাড়ছে। তো এই সম্পর্ককে আমরা কি বলি? একে বলি আমরা ব্যস্ত সম্পর্ক। তার জন্য লিখবো দেখো সময় ও লোক সংখ্যার মধ্যে সম্পর্ক হবে ব্যস্ত সম্পর্ক, লিখলাম। এবার ব্যস্ত সম্পর্কতে কি হয়, এই দেখো এই যে ডাটা শিট ছিল না, এই ডাটা শিটটা আমরা সুন্দর করে লিখবো। দেখো প্রথমত দেখো আমরা লিখবো এখানে এই যে সংখ্যাটা আছে 8, ব্যস্ত সম্পর্কের জন্য 8টা লিখলাম, এই যে 8 লিখলাম। তারপরে 8-এর উপরে কত আছে 12 লিখবো, আর 24 আছে, 24-এ দেখো ∬2 বা তুমি সমান চিহ্ন বলতে পারো। তাহলে এখানে আমরা কত লিখলাম, দেখো 12 লিখলাম, আর নিচে এক্স আছে মানে আমাদের কোশ্চেন চিহ্ন, এই এক্সটা আমরা এখানে লিখে দিলাম। তারপরে আমরা কী করলাম, 8-এর নিচে লিখলাম 12, এই যে লিখলাম এখানে, আর এখানে লক্ষ্য করো দেখো 24-24-এর নিচে লিখবো হচ্ছে কি এক্স। অনুপাত মানে কি, দেখো A/B মানে কি, A/B মানে হচ্ছে A/B, তার জন্য আমি বলেছি নিচে আমি লিখতে পারি, তাই না? বা অনুপাত আকারে লিখতে পারি, লিখলাম। এবার দেখো 8-এর নিচে 12, 24-এর নিচে এক্স। এবার দেখো 8 আর এক্স গুণ করলে 8x, আর 12 × 24 গুণ করলাম। এবার কী হবে, দেখো এই 8টা ওদিকে নিয়ে গেলে নিচে চলে যাবে। তো দেখো আমরা তাই করলাম, এই দেখো নিচে চলে গেল এখানে, তাই না? নিচে চলে গেল। এইবার বাকিটা আমরা কী করবো, বা দেখো ক্যালকুলেশন করলাম, তাহলে এক্সের মান আমাদের কত আসছে, দেখো 36 আছে, অর্থাৎ 8 দিনে পুকুর কাটতে 36 জন প্রয়োজন হবে, এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। তাহলে বাড়তি আমাদের কতগুলো লোক লাগলো, দেখো আগে ছিল আমাদের 24 জন, এখন লাগলো 36 জন, অর্থাৎ 36 থেকে আমরা 24 বিয়োগ করলেই পেয়ে যাচ্ছি 12 জন। এই 12 জন কিন্তু আমাদের এক্সট্রা লোক লাগছে, এটা কিন্তু এক্সট্রা কতজন অতিরিক্ত লোক লাগবে। কনসেপ্ট ক্লিয়ার? তো প্রশ্ন ঘুরিয়ে দিলে পারো আমরা লিখতে পারবো, এবং এই আকারে যদি থাকে তাহলে এই আকারে আমরা লিখতে পারবো, অর্থাৎ 12 জন আমাদের এক্সট্রা লাগছে, আর 8 দিনে কাটতে গেলে 36 জন লোক লাগছে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার হলো? চলো আমরা নেক্সট প্রশ্ন এবার আমরা সলভ করবো। আর একটা দেখো এখানে বললো যে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে, হিসাব করে লিখি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা লিখবো, ধরি আগে 100 টাকায় 100 গ্রাম 100 একক চিনি পাওয়া যেত, ধরে নিলাম ইউনিট বলতে 100-র উপর ডিপেন্ড করে নিলাম, কারণ শতকরাতে 100 তো ধরতেই হবে সোজা করার জন্য। তো 20% দাম বাড়ার পরে 100 টাকার চিনির দাম কত হবে? তাহলে আগে ছিল 100, 20 টাকা বাড়লো, তাহলে 100 আর 20 যোগ করলে কত হবে? 120 টাকা। দেখো তাই কিন্তু আমি এখানে লিখলাম। নেক্সট দেখো বলেছে এখন 120 টাকায় চিনি পাওয়া যায় 100 একক, মানে এখন দাম বাড়ার পরে আগে 100 টাকায় পাওয়া যেত, এখন 120 টাকা হয়ে গেছে। চিনি তো একই, সেই 100 গ্রামই পাবো বা 100 এককই পাবো। তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে? 100/120। তো 100 টাকায় কত পাওয়া যাবে? 100 × 100 / 120। কাটাকাটি করার পর দেখো আসলো 250/3। প্রতি মাসে চিনি ব্যবহার কমাতে হবে। দেখো আগে ছিল 100, এখন হচ্ছে কত? 250/3। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 3-এর সাথে 100 গুণ করলে 300, আর এদিকে লক্ষ্য করো এখানে হবে 250, তাই না? তাহলে চিন্তা করো এখানটায়, অর্থাৎ এই ক্যালকুলেশনটা যদি আমি এখানে করি, আমাদের কী থাকছে দেখো 300 মাইনাস হবে কত 250 ডিভাইডেড বাই কত হবে 100। তাহলে বিয়োগ করলে আমাদের কত হচ্ছে তুমি বলো না? নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে আমাদের 3 না? দেখো এখানে 3 আছে, তো আমরা এখানে লিখবো 3। তো আমাদের এটা বিয়োগ করার ফলে কত আসছে দেখো 50 ডিভাইডেড বাই 3 আসছে। এটাকে আমরা সুন্দর করে ভাগ করে দেবো। তো এই ভাগটা আমরা এখানে করব। তাহলে 3 দেখো 3 1-কে 3 হলো, তারপরে দেখো একটা 5-এর থেকে 2 নামলো, 0 আসলো, 6 দিয়ে ভাগ করলাম, তারপরে আমাদের কত হচ্ছে 18। তাহলে অবশিষ্ট সংখ্যাটা আমাদের এখানে কত থাকছে 2 লিখলাম, তাহলে উপরে 2 নিচে 3, অর্থাৎ চিনির ব্যবহার কমাতে হবে 16.2/3%। খুব ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন কিন্তু এটা, হ্যাঁ। এরপরে সি নাম্বার প্রশ্ন,
পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার জন্য দুটি নল আছে। নল দুটি দিয়ে আলাদাভাবে 4 ঘন্টা ট্যাঙ্কটি খালি করা যায় ও দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণ জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে। তো একটি নল ট্যাঙ্কটি 4 ঘন্টায় খালি করে, তো বলছে যে একটি নল ট্যাঙ্কটিকে 1 ঘন্টায় খালি করবে 1/4 অংশ, দুটি নলের ক্ষেত্রে কী হবে 2 দিয়ে গুণ করব, 2 × 1/4, তো গুণ করলে এবারে 1/2 অংশ হবে। তো হাফ অংশ ট্যাঙ্ক খালি হয় 1 ঘন্টায়, 1 অংশ খালি হবে কি দেখো, এই দেখো 1, আর এই যে 1/2 আছে উল্টে যাবে, এটা 2/1 হবে, ইকুয়ালস টু 2 ঘন্টা হবে। তো দুটি নল একসঙ্গে খোলা রাখলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় খালি হয়ে যাবে। বাস এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। এবার উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো দুটো অঙ্ক, 3 × 2 = 6 নম্বর আছে। 1 নম্বর x⁴ - 7x² + 12, আরেকটা আছে দেখো p² + 31 pq + 100 108 q²। তো আমরা এটাকে এইভাবে করবো। দেখো x⁴ - 7x² + 12, এই 7টাকে আমরা 3 + 4 আকারে কিন্তু লিখবো। দেখো 3 আর 4 যোগ করলে কিন্তু 7 হচ্ছে। এবার এটাকে সেপারেট করে দেবো। দেখো 3x² হবে আর 4x² হবে। দেখো এইখানটা কিন্তু তাই হয়ে গেল। এবার আমরা এই পার্টটাকে একটা ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসবো। দেখো x² কমন নিলে পারে এখানে 4টি এক্সের থেকে 2টো x পড়ে থাকবে, আর 3x² থেকে x চলে গেলে একটা 3 থাকবে, আর এখান থেকে 4 যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের এখানে একটা x² থাকবে, আর 3 4 12 মানে একটা 3 থেকে গেল। তাহলে আমাদের এখানে দেখো x² - 4 লিখলাম এখানে, আর x² - 3 দেখো এই পার্টটা আমরা এখানে নিলাম, কারণ x² - 3 দুটো জায়গায় আছে সেটা লিখলাম। এবারে যে 4 মানে কি, দেখো 4 মানে হচ্ছে 2 × 2 কটা 2, দুটো 2, তাহলে 2² লিখবো। তো এখানে লিখলাম x² - 2² আর x² - 3। তো আমরা এখন এই যে সংখ্যাটা আছে এটাকে আমরা সুন্দর একটা ফর্মুলা ভাঙতে পারি, a + b, আর একটা কি হয় a - b। কোন সূত্রতে বলে, এটাকে বলে a² - b² এর সূত্র। এটা থেকে তোমরা এটা ভাঙলাম, ভাঙার পরে দেখো লিখবো x + 2 আর x - 2, আর এদিকে থাকবে কি a² - 3। বাস এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। p² - 31 pq + 108 q। তো এটা লিখবো। দেখো p² + 27 + 4, কেন 31 মানে কি, 31 মানে কি হয় 27 + 4 4 হয়, 27-এর সাথে 4 যোগ করলে 31 হয়ে যাচ্ছে। তো p² + 27 pq + 4 pq, এদিকে থাকছে 108 q²। তো p কমন নিলে থাকবে কি p + 27q, আর 4q কমন নিলে পারে p + 27q থাকছে। তো দেখো এখানে কমন পার্টটা কি আসছে তুমি লক্ষ্য করো, এখানে এই পার্টটা কমন, এখানে এই পার্টটা কমন। তো কমন পার্টটাকে আমরা কি করলাম, এখানে লিখে দিলাম p + 27q, আর এখানে একটা p পড়ে আছে লিখে দাও p, এখানে একটা 4q পড়ে আছে লিখে দাও 4q, আর পাশে একটা উত্তর লিখে দাও। বাস কমপ্লিট হয়ে গেল উত্তর অঙ্ক। এবার দেখো লসাগু গসাগু নির্ণয় করো। 5 নম্বর আছে একটা প্রশ্নতে। দেখো এত বড় একটা গসাগু এবং লসাগু করতে হবে। প্রথম সংখ্যামালা দিয়ে লিখলাম a² + b² - c² + 2ab। এটাকে দেখো a² + 2ab, এই যে 2ab সংখ্যাটাকে এখানে নিয়ে আসলে আমাদের একটা সূত্র পড়বে। সেই সূত্রটার নাম কি, সেটার নাম হচ্ছে a + b² হয়ে গেল। আর এই যে c² যেটা ছিল সেটাকে আমরা লাস্টে লিখে দিলাম। তাহলে আমাদের এটা আবার সূত্র একটা ভাঙতে হবে। সেটা কি বলতো, a² - b² যে সূত্র ছিল মনে আছে, সেই সূত্রটা আমরা ভাঙবো। তো ভাঙলে a + b + c হলো, আর একটা a + b - c হয়ে গেল। বাস সেটা হয়ে গেল। এবার দ্বিতীয় সংখ্যামালাকে আমরা সেম ভাঙবো। দেখো এখানে ভাঙবো c² + a² - b² + 2ca, এটাকে লিখবো দেখো c² + 2ca + a² - b²। তো দেখো এই যে c² + 2ca + a² মানে আমি বলতে চাচ্ছি কি বলতো, এই পার্টটা এটা একটা সূত্রের মধ্যে পড়ছে, সেটা কি c + a² হবে, সেটা লিখলাম, আর এখানে b² - লিখে দিলাম। এই টোটালটা আবার একটা সূত্রে যাবে, ভাঙলাম এটা। এবার এসে দেখো তৃতীয় সংখ্যামালা b² - c² a², তারপর কি আসছে 2abc, আর এদিকে দেখো সূত্রতে ভাঙলে আমাদের কি আসছে b² + 2bc + c²। এটা একটা সূত্র হবে, সেই সূত্রটা কি বলতো a + b², অর্থাৎ এক্ষেত্রে b + c হবে। দেখো এই যে এই ফর্মটা একটা সূত্র হয়ে গেল। তো এই একটা সূত্র লিখলাম, আর এখানে -a² আছে -a² লিখলাম। এটা আবার সেই a² - b² ফর্মুলাতে ভাঙবো, ভাঙলে এরকম আসবে। এবার নির্ণয় যদি বলি লসাগু, তাহলে 3টার মধ্যে কমন পার্ট এবং আননোন পার্ট মানে আনকমন পার্ট, অর্থাৎ যেটা কমন আছে সেটাও লিখবো, আর যেটা কমন নেই সেটাও লিখলাম। লেখার পরে দেখো আমাদের আসবে a + b + c, আর এদিকে আসবে a + b - c, c + a - b, আর এদিকে আসছে b + c - a। নির্ণয় গসাগু কী হবে, দেখো a + b + c, অর্থাৎ 3টার মধ্যে যেটা কমন সেটা হবে গসাগু, আর যেটা কমন রয়েছে সেটা তো থাকবেই, এবং তার পাশাপাশি যেটা কমন নেই সেটাও লিখবো, সেটাই হচ্ছে লসাগু। এরপরে দেখো 6-এর প্রশ্ন, সমাধান করো। দেখো প্রত্যেকটা প্রশ্ন 3 নম্বর করে আছে। x - 8/3 প্লাস আছে দেখো 2x + 2 / 12, আর 2x - 1/18 = 3। তো আমরা এখানে চিন্তা করো 3 12 18, মানে আমি কি বলতে চাচ্ছি, দেখো এই যে সংখ্যাটা আছে না 3 12 18, এটার যদি আমরা কী করি বলো তো, লসাগু করে আমাদের 36 আসবে। 36 লিখলাম। তো 36 মানে কি 3, দেখো 36-এর মধ্যে কতবার যাচ্ছে, আমরা বলতে পারি 3 12, তাই তো।
তাহলে 12 দিয়ে এই পার্টটাকে গুণ করব, গুণ করলে দেখো 12x, আর 12 সাথে 8 গুণ করলে 96, আর এখানে 3 বার যাচ্ছে দেখো 3, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6, আর 3 দুগুণ 6 হলো, আর এদিকে দেখো 18 যাচ্ছে কতবার 2 বার, তাহলে 2 দিয়ে গুণ করলে 4x - 2, আর এদিকে থাকছে 3। এবার এই 36টা এদিকে নিয়ে যাবো, গুণ করব, গুণ করলে আমাদের দেখো এদিকে কি আছে, দেখো 22x - 92 ডিভাইড বাই 36 = 3, 22x = 3 × 36 + 92, তাহলে 22x = 200 আসছে আমাদের, তাহলে x = কি লিখবো 200/22, বাস এটাকে আমরা কি করব, সিম্পল ওয়েতে ভাগ করলাম, ভাগ করলে আমাদের কত আসছে দেখো আসছে 9×1/11, এটাই উত্তর। নেক্সট সরল করো, খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথামেটিক্স, দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 142 পেয়ে যাবে। b² - 5b / 3b - 4a প্লাস লিখবো 9b² - 16² / b² - 25, ভাগ দিয়ে বলছে 3b² + 4ab / ab + 5a। এটাকে সমান সমান দিয়ে আমরা লিখতে পারি, দেখো কমন পার্টটাকে বের করে নেবো। b², দেখো লক্ষ্য করো এখানে কমন পার্টটা কি, এই যে দেখো এখানে তো কমন পার্টটা b কমন নিলে b - 5 থাকবে, আর 3b², এটাকে সূত্র ভাঙে দিলে 3b² - 4a², আর এখান থেকে কমন নিলে b + 5 থাকছে। এবার কমন পার্টটা b বের করে দিলে b - 5 / 3b - 4a ইন্টু দিকে দেখো এটা একটা সূত্র পড়বে, সেই সূত্রটা কি a² - b² সূত্র, তো এই সূত্র তো ভেঙে দিলাম, আর নিচের পার্টটা এটা রেখে দিলাম। এই চ্যাপ্টারটা টোটাল সলিউশন কিন্তু আমার এই চ্যানেলে করে দেওয়া আছে, দেখবে একদম সোজাভাবে প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া আছে, ইজি লাগবে। আচ্ছা দেখো পরের পার্ট আছে, দেখো a × b + 5, তো সেটাই লিখবো, আর নিচে আমাদের এই যে পার্টটা রয়েছে b × 3b + 4a, এটা লিখলাম, কাটাকাটি করলাম। কোনভাবে কাটাকাটি করব, দেখো একটা প্যাটার্নে না, এটার সাথে যেটা কাটাকাটি যাচ্ছে এই পার্টটা, ঠিক আছে, এটার সাথে দেখো এই পার্টটা কাটাকাটি যাচ্ছে, লক্ষ্য করলে এটার সাথে আমাদের এটা, এটার সাথে এটা, অর্থাৎ কাটাকাটি করে আমাদের শুধুমাত্র একটা a থাকছে, আর এদিকে লক্ষ্য করে একটা b, এই বিও কেটে যাচ্ছে, শুধুমাত্র আমাদের একটা a পড়ে থাকছে। কোন এটা, এখানকার এটা পড়ে থাকছে, তো আমরা সেটাই কিন্তু এখানে লিখলাম একটা a। এরপরে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো x + 1/x = 5 হলে x³ + 1/x³ এর মান হিসাব করে লিখি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, চলো আমরা সলিউশন দেখি। তো দেখো আমরা প্রথমতই এখানে লিখবো, দেখো x + 1/x = 5, উভয় পাশে ঘন করে পাই, ঘন বলতে কিউব করব, তাহলে দেখো কিউবের জন্য এখানে আমরা যেরকম লিখলাম কিউব, এখানে লিখলাম 5³। এবার দেখো বা দিয়ে লিখবো আমরা, এখানে বা দিয়ে লিখতে লাগবে, এটা সূত্রতে ভাঙলে কি হবে, ঘনের সূত্র ভাঙলে হবে a + b হোল কিউবের সূত্র কি হয়, a³ প্লাস কি হয় বলো, তারপরে হয় হচ্ছে 3ab, তাই না, তারপরে কি হয় ব্র্যাকেটের মধ্যে a + b, তারপরে হয় কি বলতো, তারপরে হয় b³ বা আমরা অল্টারনেটিভ ভার্সন অন্যভাবে লিখতে পারি। তো আমরা অন্যভাবে লিখলাম x³ + 1/x³ প্লাস লিখলাম 3x অর্থাৎ 3ab ব্র্যাকেটের মধ্যে a + b = 5³। তো এটাকে আমরা দেখো এই যে এখানকার x কেটে গেল, আর এই যে x + 1/x এর মান তো 5 দেওয়া আছে, শুধুমাত্র 5-এর মানটা এখানে পুট করে দিলাম, তাহলে 3 × 5 হলো, আর এদিকে 5³ মানে দেখো 5 করে লিখে দিলাম, তাহলে x³ + 1/x³ + 15 = 125 হলো, তাহলে x³ + 1/x³ আমরা লিখলাম সমান সমান 125, আর এই 15টা এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল। তো আমরা লিখবো এখানে দেখো x³ + 1/x³, এখানে 125-এর থেকে 15 যদি তুমি বিয়োগ করে দাও তাহলে আমাদের কত আসবে 110, বাস এটাই আমাদের উত্তর। এরপরে 7 নম্বর প্রশ্ন, সমীকরণ গঠন করে সমাধান করো। 4 নম্বর রয়েছে, এমন একটি সংখ্যা খুঁজো যার 1/3 থেকে 1/4 কম। দেখো বলেছে সংখ্যাটি আমরা ধরবো হচ্ছে সমান সমান x। আচ্ছা 1/3 মানে কি, তৃতীয়াংশ বলতে 3, অর্থাৎ x কে আমরা 3 দিয়ে ভাগ করবো, দেখো আমরা তাই লিখলাম x/3। আবার 1/4 মানে কি, x কে আমরা 4 দিয়ে ভাগ করবো, কারণ চতুর্থাংশ মানে 4, তাই x/4 লিখলাম। এবার প্রশ্ন অনুসারে বলেছে যে 1/3 থেকে 1/4 যদি আমরা বিয়োগ করি সেটা আমাদের কি হবে 1 হবে, দেখো আমরা তাই লিখলাম এখানে x/3 - x/4 = 1। এবার সিম্পল ক্যালকুলেশন, দেখো 3 × 4 = 12, আর এখানে 4x হবে, এদিকে হবে -3x, লসাগু করলে পরে এটা সমান সমান হবে 1, অর্থাৎ x/12 = হবে 1। তাহলে x সমান সমান কি হবে 1 × 12, কারণ এই 12টা ওদিকে যাবে, গুণ আকার হয়ে যাবে, তাহলে x এর মান আসলো 12, অর্থাৎ সংখ্যাটি হবে 12। নেক্সট দেখো নিচের ছকের তথ্যটি লেখচিত্র অঙ্কন করো এবং লেখচিত্রটি রৈখিক কিনা লেখো। 4 নম্বর রয়েছে এই যে প্রশ্নটা, ব্যাগের সংখ্যা আর বলেছে কি বলতো ব্যাগের দাম টাকাতে বলেছে, তো এই প্রশ্নটা সলভ করতে হবে। এরপরে দেখো 9-এর কিছু প্রশ্ন রয়েছে, একদম সোজা সোজা কিছু প্রশ্ন আমি অবশ্যই বলবো, কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখো বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও যেটাকে আমরা উঁচু ক্লাসে বলি সম্পাদ্য, অর্থাৎ ছবি আঁকতে হয়, জ্যামিতিক ছবি আঁকতে হয়। এক একটা প্রশ্নতে নাম্বার থেকে 5, মাধ্যমিকেও রয়েছে এগুলো। 8.5 সেমি একটি সরলরেখাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে, একদম সোজা একটা প্রশ্ন। তারপর দেখো একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি 7 সেমি এবং বলছে যে 9 সেমি, বাহুর বিপরীত কোণ 105 ডিগ্রি। তো খুবই সোজা নিয়মে করবা, দেখবা তোমাদের 22-23 চ্যাপ্টারে যে রয়েছে, অর্থাৎ 21-22 চ্যাপ্টারে রয়েছে সম্পাদ্য, সেইগুলো খুবই ইজি প্যাটার্ন, অবশ্যই করবে।
দেখো 10-এ বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, নাম্বার রয়েছে 5 করে। তোমাদের পরীক্ষার জন্য এই বছর এটা ভিভিআই অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রমাণ করো যে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। পেজ নাম্বার দেখো 200-তে পেয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট একটা সম্পাদ্য, অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে রেখো। এই দেখো উত্তরটা, হ্যাঁ ওকে ক্লিয়ার। চলো এরপরে বলছে যে প্রমাণ করো দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। এটা আমাদের একটা ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। দেখো এর আগেরটা একটা ইম্পর্টেন্ট একটা উপপাদ্য ছিল, এটাও একটা ইম্পর্টেন্ট উপপাদ্য। দেখো 75 পেজে পেয়ে যাবে, মোস্ট ইম্পর্টেন্ট। এটা দাগিয়ে নিবে এবং পড়ে রাখবে এই উপপাদ্যটা। ওকে দেখো এই হলো উত্তর। আচ্ছা এরপরে এক্সট্রা উপপাদ্য আমি একটা দিলাম। দেখো এক্সট্রা উপপাদ্য বলতে প্রয়োগ যেগুলোকে আমরা বলি। দেখো 3 নম্বর করে থাকবে এক্সট্রা উপপাদ্যতে। তো বলছে প্রমাণ করো যে একটি সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রতম। 206 পৃষ্ঠা পেয়ে যাবে। নেক্সট দেখো বলেছে বি নাম্বারে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বাহুগুলি একই দিকে বা একই ক্রমে বর্ধিত করলে যে বহিকোণগুলি উৎপন্ন হয় তার সমষ্টি 4 সমকোণ বা 360 ডিগ্রি। দেখো পেজ নাম্বার 201-এ পেয়ে যাবে। দেখো এই যে সলিউশনগুলো, ওকে খুব ইম্পর্টেন্ট কিন্তু মিস যেন না হয়। আর বি নাম্বারের উত্তরটা এই দেখো তোমাদের বইতে আছে, পেজ নাম্বার বলে দিলাম, অবশ্যই খেয়াল করবে, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওকে তোমার পরীক্ষা অনেক 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 ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। দাদার ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।